আরো কেটে যায় বেশ কিছুদিন। আব্রাহাম আইরাত তাদের বাসাতেই থাকে। সবকিছু তাদের সেখানেই। তবে নিজের দেশ আর ভিন্ন দেশের তফাৎ যেন আকাশচুম্বী। আব্রাহাম ঠিকঠাক থাকলেও আইরাত যেন জেদ ধরে বসে আছে যে সে দেশে যাবেই যাবে, তাও আবার দুদিনের মাঝেই। এখন কি আর করার, যেতে তো হবেই। এখানের তাদের বাড়িটা ফুল সেফটি দিয়ে, প্রোটেকশন দিয়ে তারপর যেতে হবে। আজ একদম সকাল সকাল আইরাত উঠেই সব গোছগাছ করা শুরু করে দিয়েছে। ট্রলি ব্যাগে এক এক করে সব জিনিস গুছিয়ে তুলছে। আব্রাহাম ফোনে কথা বলতে বলতে রুমের ভেতরে আসে। আব্রাহামকে দেখেই টাফি আর সফটি এসে তার পায়ের কাছে লাফানো শুরু করে দেয়। আব্রাহাম গত 1 ঘন্টা যাবৎ ফোনে আর ল্যাপটপে কাজ করেই যাচ্ছে, যা আইরাতের রাগ তুলে দিচ্ছে। এখানে এতগুলো কাজ হেল্প করা বাদ দিয়ে উনি ফোনে লেগে আছেন। আব্রাহাম ফোন কাটতে না কাটতেই আইরাত চিল্লিয়ে ওঠে, আইরাত! আব্রাহাম! আব্রাহাম! ওমা, আরে এত চিল্লাও কেন, কি হয়েছে? আইরাত, আপনি দেখেন না কি হয়েছে। এখানে কতগুলো কাজ, এটা ওটা সব গোছাতে হবে, আমাকে হেল্প করা বাদ দিয়ে আপনি কি ফোন নিয়ে পড়ে আছেন বলুন তো। আব্রাহাম বুঝলো যে আইরাত রেগে আছে। সে আইরাতের কাছে এগিয়ে গিয়ে আস্তে করে তার ঠোঁটে চুমু দিয়ে হাতটা ধরে নিয়ে বিছানার ওপর বসিয়ে দেয়। আইরাতের হাতে একটা বার্গারের প্লেট ধরিয়ে দিয়ে আব্রাহাম মেকি একটা হাসি দিয়ে এক এক করে সব কাজ করতে লাগে। ব্রেকফাস্ট করেনি এখনো তারা। আইরাত তার দুপা দুলাচ্ছে আর আরামসে খাচ্ছে। আব্রাহাম সবকিছু ভাঁজ করে করে ব্যাগে তুলে ফেলে। আব্রাহাম, মাথা ঠান্ডা হয়েছে বেবি গার্ল? আইরাত, হ্যাঁ। আব্রাহাম, তো বললেই তো হতো যে আমার খিদে পেয়েছে, আমি বসবো, আপনি কাজ করুন, ব্যাস। আইরাত, হয়েছে, আপনি আপনার ফোন নিয়েই পড়ে থাকুন। আব্রাহাম, জানপাখি সরি, কাজ করছিলাম তো। আইরাত, আচ্ছা হয়েছে। আচ্ছা টাফি আর সফটিকেও খেতে দিন, তারাও খায়নি সকাল থেকে। আমি আপনার জন্য গরম খিচুড়ি আনছি। আব্রাহাম, আমি হাত দিয়ে খেতে পারবো না। আইরাত, আমি খাইয়ে দিতে পারবো না, আমার কাজ আছে অনেক। আব্রাহাম, কি বললি? আইরাত, আরে দিচ্ছি তো খাইয়ে, হাইপার হন কেন? আইরাত গিয়ে একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে আসে। তারপর আব্রাহামকে খাইয়ে দেয় আর সে কাজ করতে থাকে। ঘন্টা খানেক সময় পর তারা দুজনেই বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ির পাশে 10 জন গার্ডকে পাহারায় রেখে দিয়ে গেছে। কেননা বাড়িটা আমেরিকাতে, আর তারা থাকবে বাংলাদেশে। বাড়িটা আর যাই হোক এভাবে ফাঁকা রেখে গেলে তো হয় না। চাবি থাকবে আব্রাহামের কাছেই, আর এখানে গার্ডরা পাহারায় থাকবে। যখন এখানে অর্থাৎ আমেরিকাতে আসবে তখন এখানেই থেকে যাবে। আব্রাহাম গাড়ি চালিয়ে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাঝে মাঝে আইরাতের দিকে তাকাচ্ছে। আব্রাহাম, খারাপ লাগছে না? আইরাত, কই, না তো। আব্রাহাম, না মানে এতগুলো দিন এখানে থাকলে বাড়িটাও ছেড়ে আসতে হলো, তাই বলছি যে খারাপ লাগছে না। আইরাত গাড়ির ব্যাকশিটে টাফি এবং সফটির দিকে একবার তাকায়। তারা দুজন চোখ বন্ধ করে শুয়ে আছে। আইরাত, কম খারাপ লাগছে? তেমন একটা না। আব্রাহাম আবার গাড়ি চালানোর দিকে মনোযোগ দেয়। এয়ারপোর্টে এসে পড়লে গাড়ি থেকে নেমে পড়ে। গার্ডরা এক এক করে সব জিনিসপত্র নিচে নামিয়ে আনে। অতঃপর তারা ভেতরে চলে যায়। ফ্লাইটে গিয়ে বসে পড়ে। এখন এখানে এই ফ্লাইটের ভেতরে আবার কমপক্ষে পুরো একদিন থাকতে হবে। এটা ভেবেই আইরাত লম্বা এক নিঃশ্বাস ছাড়ে। আব্রাহাম, আর ইউ ওকে? আইরাত, কবে থেকে যে নিজের বাড়ির আর বাড়ির মানুষদের মুখগুলো দেখি না। আব্রাহাম, হ্যাঁ যাচ্ছি তো। এখন শুধু মুখ না, পুরো আপাদমস্তক সব দেখে নিও। আইরাত, হুমম। 24 ঘন্টা পর। সেই দিনের রাত গড়িয়ে গিয়ে পরের দিন ভোর সকাল হয়ে গিয়েছে। ফ্লাইটের ভেতরে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। এই অ্যানাউন্সমেন্টের শব্দেই আইরাতের ঘুম ভেঙে গিয়েছিল, আর আব্রাহাম তো সারারাত সজাগই ছিল। ঘুম ভেঙে চোখ মেলে তাকাতেই দেখে তার গায়ের ওপর আব্রাহামের জ্যাকেট রাখা। আস্তে করে হাই তুলতে তুলতে উঠে পড়ে। আব্রাহাম, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঘন্টা খানিকের মাঝেই পৌঁছে যাব আমরা। আইরাত, ওয়েট, আমরা যে যাচ্ছি তা কি বাড়ির সবাই জানে? আব্রাহাম, সবাই না, তবে হ্যাঁ, রাশেদ আর অয়ন কৌশল জানে যে আমরা যাচ্ছি। আইরাত, বলা উচিত তাই না? আব্রাহাম, একদম না।
সারপ্রাইজ। আইরাত, ও আচ্ছা আচ্ছা। আইরাত উঠে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। তারপর এসে আবার সিটে বসে পড়ে। এয়ার হোস্টেজ এসে তাদের ব্রেকফাস্ট দিয়ে যায়। হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে নেয়। তার ঘন্টা খানেক পর ফ্লাইট ল্যান্ড করে। ফ্লাইট থেকে নেমে যেতে লাগে। আশেপাশে গার্ড সব আছে। বেশ কিছু দূর এগিয়ে যেতেই অয়ন কৌশলকে চোখে পড়ে আব্রাহামের। তারা তো আইরাত আব্রাহামকে দেখেই একদম ফেটে পড়ে। কৌশল, ওয়েলকাম ব্যাকম্যান। অয়ন, বৌনি, রাশেদ, ওয়েলকাম স্যার এবং ম্যাম। আব্রাহাম গিয়ে সবাইকে জড়িয়ে ধরে। অয়ন তো পারে না, কেঁদে দেয়। খেয়াল করে দেখে আইরাতের কোলে সাদা ধবধবে দুটো কুকুর ছানা। এদের দেখে লোভ আর সামলাতে না পেরে কোলেই নিয়ে নিল। অয়ন, যাক আমেরিকা থেকে আর যাই কিছু আনো আর নাই আনো, দুজন নতুন সদস্যকে ঠিকই এনেছ। আইরাত, না নিয়ে এসে থাকতেই পারলাম না। অয়ন, বৌনি কত যে মিস করেছি তোমাদের দুইজনকে, বলার বাইরে। আমি ভেবেছি আমেরিকা যাচ্ছ হয়তো কিছুদিনেই এসে পড়বে, কিন্তু মাসের পর মাস হয়ে এলো, কোন খবর নেই। যাক অবশেষে ফিরে এলে। আইরাত, না এসে থাকা যায় বলো? আব্রাহাম, আচ্ছা বাড়ির কাউকে বলিসনি তো? রাশেদ, না স্যার, বাড়ির কেউই জানে না। আইরাত, ঝটকা খাবে ঝটকা। কৌশল, তাহলে যাওয়া যাক। গাড়িতে ওঠে পড়ে তারা। অয়ন বাইক দিয়ে যাচ্ছে, রাশেদ কৌশল সামনে আর আব্রাহাম আইরাত পেছনে বসে আছে। 30 মিনিট বাদেই তারা পৌঁছে যায় আব্রাহামের বাড়ির সামনে। আব্রাহাম, শ্বশুরবাড়ি ফিরে এসো বউ আমার। আইরাত, হোম এলাম। কৌশল, বৌনি আগে তুমি যাও, আমরা ছেলেরা পরে আসছি। কেননা বাসায় সবথেকে বেশি মিস তোমাকে করা হয়েছে। আব্রাহাম, কি বলিস এইসব? অয়ন, জি, আপনাকেও মিস করেছে সবাই, কিন্তু খুবই কম পরিমাণে। আব্রাহাম, বাহহ দারুণ, আমাকে কেউ মনেই রাখেনি। আইরাত, এর জন্যই তো বলি যে আপনাকে ছোটবেলা করিয়ে পেয়েছে দাদি। আব্রাহাম, হয়েছে, যাও যাও। আইরাত ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। কলিং বেলে বার কয়েক চাপ দিতেই খোশমেজাজে ইলা এগিয়ে আসে। হয়তো ভেতরে অনামিকা ছিল, তার সাথেই কথা বলতে বলতে ইলা এগিয়ে আসে। ইলা তো দরজা খুলে সামনে তাকাতেই পুরো থ হয়ে গেল। আইরাত মেকি হেসে দাঁড়িয়ে আছে। আইরাত, আব, আচ্ছা দাদি আম্মা, এটা কি আইরাত আব্রাহাম আহমেদ চৌধুরী এর শ্বশুর বাড়ি? ইলা কতক্ষণ চুপ করে থেকে হুট করেই চিৎকার দিয়ে ওঠে। ইলা, ও অনামিকা গো, দেখো দেখো কে এসেছে। আরে বাইরে এসো জলদি। অনামিকা, কি হয়েছে খালাম্নি, কে এসেছে? অনামিকা তো বাইরে বের হয়ে আরো অবাক। আইরাত মুখ টিপে হেসে দাঁড়িয়ে আছে। অনামিকা দাঁড়িয়েই ছিল, তবে ইলা আর থাকতে না পেরে ছুটে এসে আইরাতকে জড়িয়ে ধরে। অনামিকাও তাই। শুরু হলো মা দাদি কান্নাকাটি। আইরাত এদের সামলাতেই পারে না। আর বাড়ির গেইটের বাইরে সোজা হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে 4 জন। আব্রাহাম, অয়ন, রাশেদ, কৌশল। তারা ভেতরের কাণ্ড দেখছে। অয়ন, দেখ ভাই, বৌনি যেতে না যেতেই কি শুরু হলো এদের কান্নাকাটি, আর না জানি তুই গেলে কি হবে। আব্রাহাম চুইং গাম চিবুতে চিবুতে বলে ওঠে। আব্রাহাম, আমি ভাবছি ভেতরেই যাব না। কান্না যে কেন করে এরা বুঝি না। আরে বাড়ির মেয়ে বাড়ি ফিরে এসেছে কতদিন পর, সুন্দর করে ভেতরে নাও না। কিন্তু না, আহারে মেলোড্রামা। আব্রাহামের কথা শুনে রাশেদের কোলে থাকা কুকুরছানা দুটো কিছুটা ঘেউ ঘেউ করে ওঠে। এতে 4 জনই মিলেই হেসে ওঠে। ইলা আর অনামিকা তো আইরাতকে নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু হুট করেই আব্রাহামের কথা মনে পড়ে তাদের। অনামিকা, কিরে জামাই কই? আব্রাহাম, জামাই এসে গেছে শাশুড়ি আম্মু। অতঃপর সবাই বাড়ির ভেতরে চলে যায়। বাড়িটা যেন এতদিন পর পূর্ণ মনে হচ্ছে। পরিবারটা পূর্ণ আজ আব্রাহাম আইরাতের ফিরে আসাতে। বিকেলের দিকে দিয়া অবনীকেও ডাকা হয় বাসায়। বাড়িতে একটা গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে। সবার মিলেমিশে থাকায় বাড়িটা যেন পুরো দমে ঝলকাচ্ছে। বাড়ি আজ তার পুরনো প্রাণ ফিরে পেয়েছে। তবে তাদের এই খুশির মাঝে আইরাতের সুনামধন্য ফুপি কিছুটা ঝামেলা পাকিয়ে দেয়। সবাই মিলেমিশে বেশ ভালো সুন্দর একটা সময় কাটাচ্ছিল। তবে এর মাঝে সাবিলা অর্থাৎ আইরাতের ফুপি যেন 1 গ্লাস দুধে 1 ফোঁটা লেবুর রস হয়ে এলো।
তখন সময় প্রায় সন্ধ্যা। আইরাত আর অবনী মিলে রান্নাঘরে টুকটাক কাজ করছিল। হলরুমে সবাইকে চা দিয়ে এসে পড়তে ধরবে তখনই সাবিলার ফোন আইরাতের কাছে। এতদিন পর নিজের কাছে সাবিলার ফোন পেয়ে যেমন সে অবাক হয় তেমনি সে বেশ খুশিও হয়। খুশি খুশি মনেই ফোন রিসিভ করে কানে ধরে আইরাত। আইরাত, হ্যালো ফুপি। সাবিলা, রাখো তোর ফুপি। হ্যাঁ রে আইরাত, তুই এমন মেয়ে বের হবি তা আমি আগে কখনো ধারণাও করিনি। আইরাত তো অবাকের চরম পর্যায়ে সাবিলার কথা শুনে। সে আজ সকাল বেলায় তো এলো আমেরিকা থেকে দেশে। এইটুকু সময়ের মাঝে সে এমন কি করে বসলো যে সবিলার চোখে আইরাত উল্টো প্রকৃতির মেয়ে হয়ে গেল। আইরাত কিছু বলতে যাবে কিন্তু তার আগেই সাবিলা বলে ওঠে, সাবিলা, আমি ভাবিনি তোর মুখে মধু অন্তরে বিষ হবে। একটা বারো আটকালি না তুই। আইরাত, আরে কিন্তু হয়েছে কি? কি করেছি আমি? আর কাকেই বা আটকাবো? কি করা থেকে আটকাবো? কি বলছো? এইসব কিছুই তো মাথায় ঢুকছে না আমার। আইরাতের কিছুটা জোরে কথা বলায় সবাই তার দিকে তাকায়। আব্রাহাম ইশারাতে আইরাতকে কি হয়েছে জিজ্ঞেস করলে আইরাত মেকি হেসে সেখান থেকে কেটে পড়ে কিছুটা দূরে চলে আসে। আইরাত, ফুপি তুমি এইসব কি বলছো? কি হয়েছে? সাবিলা, দেখ আইরাত, আমি কিছু বলি না দেখে যে কিছুই বলবো না বা সবসময় ছেড়ে দিব তেমনটা না। আইরাত, আমার সাথে ঝগড়া করে কোন লাভ আছে কি বলো? আর ঝগড়া করছোই বাকি নিয়ে তাই তো জানি না আমি, আরে আগে বুঝিয়ে বলবে তো নাকি? সাবিলা, নিলয়। আইরাত, নিলয়? কি হয়েছে নিলয় ভাইয়ার? সাবিলা, নিজের ডান হাত আর দুপা ভেঙে হসপিটালে পড়ে আছে। আইরাত, কি কি বলো? কিভাবে হলো এইসব কিছু? কখন হলো? সাবিলা, হয়েছে থাক থাক, বুঝেও আর না বুঝার ভান ধরে থাকতে হবে না। জানি আমি সব। সত্যি এখন আইরাতের মুখ দিয়ে গালি বের হচ্ছে, কিন্তু খুব কষ্টে তা দমিয়ে রেখেছে নিজের মাঝেই। একটা কথা ক্লিয়ার করে না বলেই এভাবে অন্ধকারে ঢিল ছুড়ছে সাবিলা। আইরাত, ফুপি আমি কিছুই জানি না এইসবের, সো প্লিজ বলো। সাবিলা, দেখ মানলাম যে নিলয় তোকে ভালোবাসতো, তোকে বিয়েও করতে চেয়েছিল কিন্তু তা আর বাস্তবে রূপ নেয়নি। তাহলে এখন এগুলো কেন? আইরাত, মানে? সাবিলা, মানে এইসব কিছু আব্রাহাম, তোর জামাই করেছে। আইরাত, মাথা কি ঠিক আছে তোমার ফুপি? কি বলছো তা কি একবারও খেয়াল করে দেখছো? সাবিলা, আরে আব্রাহাম যে তোকে পাগলের মতো করে ভালোবাসে তা তো জানি, কিন্তু এভাবে একজনকে ক্ষতি করে দিবে নাকি সে? সাবিলার কথা শুনে আইরাত হাসবে নাকি কাঁদবে ভুলে গেছে। লাইক সিরিয়াসলি, সে আর আব্রাহাম দেশের বাইরে থেকেই আসলো আজকে সকালে, আর সেখানে আব্রাহাম কিনা মারতে যাবে, তাও আবার নিলয়কে। খুব দুঃখে। নিলয় তো আইরাতের সাথে কিছু করেনি, তাহলে আব্রাহাম কেনই বা তাকে মারতে যাবে, যেখানে তার সাথে নিলয়ের কোন যোগাযোগই নেই। আব্রাহাম আসলে বদমেজাজি, রাগ নাকের ডগায় থাকে, তো তাই সবাই তাকে দেখে মনে করে যে আব্রাহাম যখন যা ইচ্ছে তাই করে দিতে পারে। কিন্তু এখন তেমনটা না। আব্রাহাম এত বড় একটা কাণ্ড করে রাখবে আর আইরাত তা জানবে না, তেমনটা হয় না। নিলয়ের সাথে প্রথম দিকে আব্রাহামের অবশ্য একটু ঝামেলা ছিল, তাই সাবিলার আব্রাহামকেই সন্দেহ করছে। কোথায় না কোথায় যেন নিজের ছেলে মারপিট করে এসেছে, সেই খোঁজ খবর না নিয়ে আব্রাহামকে সন্দেহের কাঁটায় রেখেছে। যত সব। সাবিলা, কিরে কিছু বলিস না কেন? আচ্ছা নিলয় করেছিল কি হ্যাঁ যে আব্রাহাম তাকে এভাবে পেটালো? ব্যাস আইরাতের মাথায় আগুন ধরে গেল। বাড়ির সবার কথা ভুলে গিয়ে গলা ফাটিয়ে সাবিলাকে বলতে লাগে, আইরাত, হ্যাঁ মেরেছে, বেশ করেছে মেরেছে। শুকুর করো যে তোমার গুণধর ছেলেকে জানে মেরে দেয়নি। মানে যে কোন কিছু একটা বলে দিলেই হলো। সম্পূর্ণটা না জেনেই না শুনেই দোষ চাপিয়ে দিলাম একজনের ঘাড়ে, তাই না? সাবিলা, আইরাত তুই। আইরাত, অনেক হয়েছে, অনেক আলতু ফালতু বকেছ, এবার চুপ করো। আব্রাহাম আর আমি আমেরিকা থেকে দেশেই ফিরেছি আজ সকালে, আর এখন তুমি বলো কিনা যে আব্রাহাম নিলয় ভাইকে মেরেছে। ও আচ্ছা ভালো, তো আমি হসপিটালে আসছি তোমার ছেলেকে খুন করতে। আমার জামাই তো আধমরা করেছে, আমি পুরো মেরে ফেলবো, এরপর আবার বাড়ি আসবো। আমি আসছি দাঁড়াও। এই বলেই আইরাত ফোন কেটে দিল। আর সাবিলার তো চোখ ছানাবাড়া।
আইরাতকে এভাবে কথা বলতে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম আস্তে করে উঠে গিয়ে আইরাতের পাশে দাঁড়ায়। আব্রাহাম, কি হয়েছে? আব্রাহামের কথা শুনে আইরাত ফিক করে হেসে দেয়। হিহিহিহি করে হাসতে হাসতে রান্নাঘর থেকে এসে হলরুমে সোফাতে বসে পড়ে। অনামিকা, এই ভেটকানো বন্ধ কর। কে ফোন করেছিল? আর কার সাথে এভাবে চটে চটে কথা বলছিলি তুই? আইরাত, তোমারই ননদিনী। ইলা, কি হয়েছে রে? আইরাত, মানে মানুষ কত পরিমাণে আজাইরা হলে এইসব আবোলতাবোল বকতে পারে তা ফুপিকে না দেখলে বুঝতামই না। রাশেদ, ম্যাম এনিথিং সিরিয়াস? আইরাত, আরে না তেমন না। নিলয় ভাইয়া হয়তো কারো সাথে মারপিট করে নিজের বডি পার্ট ভেঙে হসপিটালের বেডে শুয়ে আছে আর ফুপি এখন ফোন করে বলে যে আব্রাহাম নাকি নিলয় ভাইয়াকে এভাবে মেরেছে। আব্রাহাম, ওয়াহহ। আইরাত তো আরো হাসি। আব্রাহাম, সমস্যা নেই। দুলাভাই আর শালার মাঝে এমন টুকটাক মারপিট হয়েই থাকে। এবার যেন সবাই হেসে দেয়। অনামিকা, আচ্ছা একবার দেখতে যাওয়া উচিত তাই না? আইরাত, আমি পারবো না যেতে। তোমার ননদের পোলা, তুমি যাও। দিয়া, এই যা কি বলিস। যাই হোক সব বাদ দে। দিয়ে চল একটা বার দেখে আসি। অয়ন, ওরে তোমার বড্ড মায়া লাগছে এই নিলয়ের জন্য তাই না? দিয়া, আরে একটা মানুষ অসুস্থ তাই বলেছি। অয়ন, এ হহরে গরিবের মাদার তেরেসা। আইরাত, এই তোরা এখন ঝগড়া লাগাস না তো আবার। সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল তার মাঝেই আব্রাহাম বলে ওঠে। আব্রাহাম, বেবি গার্ল। আইরাত, হ্যাঁ, আব্রাহাম। আই থিঙ্ক নিলয়কে একবারের জন্য হলেও তোমার দেখতে যাওয়া উচিত। আইরাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আইরাত, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছিল গো? আব্রাহাম, মানে কি? আইরাত, আপনি বলছেন এই কথা? সত্যি? আব্রাহাম, না আমার মনে হলো যে একটা বার দেখে আসা উচিত তাই বললাম আর কি। আইরাত, আচ্ছা আপনি রেগে এই কথাগুলো বলছেন না তো আবার? আব্রাহাম, আরে না না একদম না। তুমি শাশুড়ি আম্মুকে নিয়ে যেতে পারো সমস্যা নেই। আইরাত অনামিকার দিকে তাকায়। আব্রাহাম, মা আপনি আইরাতকে নিয়ে যেতে পারেন আমি সাথে ড্রাইভার আর গার্ডকে পাঠিয়ে দিচ্ছি। অনামিকা, আচ্ছা। বাসায় সবাই আছে? কাউকেই আজকে যেতে দেয়নি। সবাই একসাথেই থাকবে। তবে এখন আইরাত আর অনামিকা চলে যায় হসপিটালের জন্য। বেশ সময় পর গিয়ে থামে হসপিটালের বাইরে। পেছনে ড্রাইভারের হাতে এতগুলো জিনিস। রিসিপশনে গিয়ে নিলয়ের রুম নাম্বার জেনে নিল আইরাত, তারপর সেদিকেই যায়। আর যেতেই দেখে বেডে পুরো সাদা ব্যান্ডেজে জড়িয়ে আছে একজন ব্যক্তি। মাথায়ও তার ভারী ব্যান্ডেজ। দুপা ব্যান্ডেজ করে ওপরের দিকে কিছুটা উঁচু করে রাখা। নাকের ওপর ছোট্ট একটা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। অনামিকার কপালে চিন্তার ছাপ এইসব দেখে। তবে আইরাতের মুখের কোণে ঝুলছে শয়তানি হাসি। কি পরিমাণ যে হাসি আসছে তার কিন্তু খুব কষ্টে তা দমিয়ে রেখেছে এই মুহূর্তে। সাবিলা নিলয়ের পাশেই বসে আছে। অনামিকা দ্রুত সাবিলার দিকে এগিয়ে যায়। অনামিকা, সাবিলা, সাবিলা, ভাবি এসেছো তুমি? অনামিকা, কি রে এইসব কিছু কি করে হলো? সাবিলা, জানি না আমি। নিলয়কে জিজ্ঞেস করলেও কিছুই বলছে না। ডাক্তার অবধি জিজ্ঞেস করেছে কিন্তু কিছুই বলে না। এখন ডাক্তার বলছে যে বেশি সিরিয়াস কিছু হলে পুলিশ স্টেশনে ফাইল করতে হবে। অনামিকা হালকা ভাবে নিজের মাথা দুলিয়ে আইরাতের দিকে তাকায়, দেখে আইরাত মুখে হাত দিয়ে মুখ টিপে হাসছে। অনামিকা কিছুটা চোখ গরম করে তাকায়। আইরাত চুপ করে আবার ফিক করেই হেসে দেয়। সাবিলা, জানি না কি হবে। আইরাত, কিছুই হবে না। নিজের ছেলেকে দেখে রেখো, মেডিসিন ঠিকঠাক ভাবে সব খাইয়ে দাও তাহলেই হবে। বেড রেস্টে রেখো তাহলেই হবে। আর রইল কথা পুলিশ চক্করের, তো তার চিন্তা বাদ দাও, কিছুই হবে না। চিন্তা নেই। সাবিলা, তুই বলছিস এই কথা? আইরাত, শোনো আমার জামাই এর না এত ঠেকা পড়ে নাই যে তোমার ছেলেকে মারবে। আব্রাহামের তো আর খেয়ে দে কাজ নেই তাই না? যখন মুখে যা আসে তাই বলে দাও। একটা বারো কি কথার সত্যতা কতটুকু তা যাচাই করো নাকি? আজাইরা, এইসব হাবিজাবি ফালতু বদনাম দেওয়ার পরও যে আমি আর আমার মা তোমার ছেলেকে দেখতে এসেছি তাই তোমার ভাগ্য। তোমার ছেলে তো এখন কোন কথা বলতে পারছে না।
ঠিক হলে না হয় ওকেই জিজ্ঞেস করে নিও যে কিভাবে এমন করে হাত পা ভেঙেছে। এই বলেই আইরাত সেখান থেকে এসে পড়ে। মেজাজ তুঙ্গে উঠে গেছে। হসপিটালের বাইরে এসে অনামিকাকে ফোন করে বলে দেয় সে যেন পড়ে বাসায় এসে পড়ে আইরাত এখন চলে যাবে। তাই ড্রাইভারকে হসপিটালের সামনে রেখেই আইরাত একটা ট্যাক্সি করে এসে পড়ে। বাসায় এসে দেখে দিয়া আর অবনী গালে হাত রেখে বসে আছে। বাকিরাও বসে আছে, তবে অবনী আর দিয়ার মাঝে কিছুটা ভিন্নতা আছে। আইরাত গিয়ে তাদের মাঝে বসে পড়ে। আইরাত, কিরে কি হয়েছে? অবনী, আর বলিস না, অয়ন ভাইয়ার সাথে ঝগড়া করেছে। আইরাত, দিয়া, অবনী, হ্যাঁ। আইরাত, কিন্তু কেন? অবনী, আরে দিয়ার সাথে আমাদের ভার্সিটির এক বড় ভাই জাস্ট কথা বলেছিল, তাই অয়ন ভাইয়া একদম রেগে বম। দিয়া, বুঝলাম না, কথা বলেছি আমি, সমস্যা কেন উনার? অবনী, হ্যাঁ উনি তো ভার্সিটির সিনিয়র, তো কথা বলেছে, এভাবে এমন রিয়েকশন দে। কৌশল, তুমি যেন ভুলেও কথা না বলো। অবনী, হোয়াট? কৌশল অবনীর পাশ দিয়ে যেতে যেতে এই কথা বলে। দিয়া আর অবনী হা হয়ে বসে আছে। আর আইরাত হেসে দেয়। কিছু সময় পর অনামিকা বাসায় এসে পড়ে। হলরুমে আব্রাহাম নেই। আইরাত সিঁড়ির ওপরে নিজেদের রুমের দিকে তাকায়। আব্রাহামকে খুঁজে চলেছে। আইরাত ওপরের রুমে চলে যায়। দেখে সেখানেও আব্রাহাম নেই। তবে রুমের পুরো হুলিয়া পাল্টে গেছে। রুমের লাইট সব প্রায় নেভানো, শুধু বড় বড় কয়েকটা সাদা মোমবাতি জ্বলছে। তার মাঝেই হুট করে আব্রাহাম আইরাতের পেছনে থেকে এসে তাকে জড়িয়ে ধরে। এতে আইরাত কিছুটা চমকে ওঠে। আব্রাহাম পেছনে থেকেই আইরাতের গালে চুমু দিয়ে দেয়। জীবন চলছে আপন গতিতে। সুখের ছোঁয়া চারিদিকে। নেই কোন দুঃখের ছাপ চিহ্ন। সবকিছুই নিজ নিজ আপন ধারায় প্রবাহমান। অনামিকা চলে গেছে নিজের বাসায়। বাসায় ইলা আর আইরাত থাকে। সেও নিজের ভার্সিটিতে যায়। তাকে তার পড়াশোনায় ফাঁকি দিতে দেয় না আব্রাহাম। সে নিজের অফিসে যায়, আবার বাসায় থেকেও কাজ করে। আবার আইরাতকেও নিজে পড়ায়। এভাবেই চলছে সব। তবে আজ ছুটির দিন। আজ সবাই বাসায় থাকলেও আইরাত গিয়েছে তার মায়ের বাড়ি। সকালে যখন আব্রাহাম ঘুম থেকে উঠে তখন শুধু আইরাত তার কপালে একটা চুমু দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। এখন দুপুর হয়ে এলো বলে ফোনে কথা হয়েছে তাদের। তবুও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। সবকিছু কেমন পানসে পানসে লাগছে। খেতে বসেও খাওয়ার প্লেটে শুধু আঙুল ঘুরিয়ে যাচ্ছে আব্রাহাম। মুখটাও কেমন ফ্যাকাশে। তা দেখে ইলা বলে ওঠে, ইলা, কিরে খাচ্ছিস না যে? আব্রাহাম, ভালো লাগছে না আমার। ইলা, আরে আইরাত তো এসেই পড়বে। আব্রাহাম, না তার জন্য না। ইলা, হ্যাঁ হ্যাঁ বুঝি আমি। আব্রাহাম, আমি উঠলাম। এই বলেই আব্রাহাম খাবার টেবিল থেকে উঠে পড়ে। উঠে করিডোরে গিয়ে আইরাতের নাম্বারে ফোন করে। দুবার ফোন বেজে কেটে যায়। ফোন না ধরায় এখন রাগ হচ্ছে আব্রাহামের। 3 বারের মাথায় গিয়ে ফোন রিসিভ হয়। আব্রাহাম, এই মেয়ে ফোন ধরতে এত দেরি হয় কেন? আইরাত, না মানে আমি হলরুমে ছিলাম আর ফোন ছিল রুমে। আব্রাহাম, বাসায় এসো। আইরাত, আরে আব্রাহাম, দরকার পড়লে আম্মুকে নিয়েই এসে পড়ো। তাও তুমি বাসায় আসো। আইরাত, আব্রাহাম, আপনি এমন করছেন কেন? আব্রাহাম, কারণ ভালা লাগতাছে না আমার তোরে ছাড়া, বুঝছস তুই। আইরাত, আল্লাহ, চিল্লান কেন? আচ্ছা ঠিক আছে আসছি আমি। আব্রাহাম, 2 মিনিটের ভেতরে আসবা। এই বলেই আব্রাহাম ফোন কেটে দেয়। আইরাত, ওই মা, অনামিকা, এই ষাঁড়ের মতো চিল্লাবি না। আইরাত, সবাই খালি বোকাই দেয় আমারে। অনামিকা, বকা খাওয়ার মতো কাজ কাম করিস কেন? আইরাত, আচ্ছা শোনো, তুমি কি আমার সাথে যাবে? অনামিকা, কোথায়? আইরাত, কোথায় আবার বাড়িতে। অনামিকা, না রে এখন আর না যাই। বাড়ি ফাঁকা আর কাজও আছে অনেক। তুই যদি যাস তো চলে যা। সেখানেও খালামনি একা। আইরাত, আচ্ছা তাহলে গেলাম আমি। অনামিকা, আব্রাহাম কি ফোন করেছিল? আইরাত, হ্যাঁ ফোন করে ছোটখাটো একটা বাস দিল। অনামিকা, আচ্ছা বুঝেছি, তুই যা। আইরাত সেখান থেকে বাইরে বের হয়ে গাড়িতে উঠে পড়ে তারপর ড্রাইভ করে চলে আসে। বেশ কিছু সময় পর বাড়ি পৌঁছেও যায়।
বাড়ির মেইন দরজা খুলে ভেতরে প্রবেশ করে সামনে অর্থাৎ কিচেন ডেস্কের দিকে তাকাতেই আইরাত অবাক। কপাল কুঁচকে আসে আপনা আপনি। আব্রাহাম একটা সাদা স্লিভোল্লাস গেঞ্জি পরে আছে, তার উপরে আবার সাদা কিচেন এপ্রন পরা। বডির সাথে লেগে আছে। চুলগুলো কপালে এসে পড়েছে, গালভর্তি চাপদারি গুলো, ফর্সা মুখে ফুটেছে মারাত্মক। কিন্তু হাতে রয়েছে স্টিলের বড় গোল একটা পাত্র। আর তাতে রয়েছে অনেকটুকু লিকুইড চকোলেট। আর তাই হাতের ভাঁজে রেখে শুধু ঘুটিয়ে যাচ্ছে। হঠাৎ হাতের উল্টো পাশ দিয়ে সে তার কপালের দিকটায় হালকা ছুঁয়ে দেয়, এতে ময়দার মতো কিছু সাদা জিনিস তার কপালে লেগে যায়। আব্রাহামের দুহাতেই চকোলেট লেগে আছে। শোল্ডারেও খানিক লেগে আছে। সে তার মতো করে কাজ করেই যাচ্ছে। আর আইরাত তো আব্রাহামকে এমন লুকে দেখে অবাক। সে কি বলবে খুঁজে পায় না। আব্রাহামকে পুরাই চকোলেট বয় লাগছে এখন। আইরাত আশেপাশে তাকিয়ে ইলাকে খুঁজতে লাগে। সে কোথায়? আইরাত তার হাত থেকে ব্যাগটা সোফার ওপরে রেখে দিয়ে আব্রাহামের দিকে এগোয়। ডেস্কের সামনে এসে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। কিন্তু তবুও তাতে আব্রাহামের যেন কোন হেলদোল নেই। সে তার মতো করেই কাজ করে যাচ্ছে। আজব তো, আইরাতকে এত বেশি তাড়া দিয়ে বাড়ি আনলো সে, আর এখন কিনা তার নিজেরই কোন খবর নেই। আব্রাহাম তার দিকে তাকাচ্ছে না দেখে আইরাত তার গলা কিছুটা খাকারি দিয়ে ওঠে। না, তবুও আব্রাহামের খেয়াল নেই। তা দেখে আইরাত নিজেই বলে ওঠে, আইরাত, এগুলো কি হচ্ছে? আব্রাহাম, কোথায় কি হচ্ছে? আইরাত, আপনি কিচেনে কেন, আর এতগুলো চকোলেট কেন? আব্রাহাম, চকোলেট কেক বানাবো তাই। আইরাত, আপনি পারেন বানাতে? অবাক হয়ে আব্রাহাম, অবশ্যই। আমি কি তোমার মতো ঢের্স নাকি? আইরাত, কি আমি ঢের্স? আব্রাহাম, হ্যাঁ একদম। আইরাত, ভালো। দাদি কোথায় দেখছি না যে? আব্রাহাম, দাদি অনাথ আশ্রমে গিয়েছে। আইরাত, একাই গেল নাকি? আব্রাহাম, না, সাথে রাশেদ আর গার্ডকে পাঠিয়ে দিয়েছি। আইরাত, ওহহ, আচ্ছা, ভালো করেছেন। আইরাত কিচেনের ভেতরে এসে সবকিছু উকি দিয়ে দিয়ে দেখতে লাগে। না, সবই ঠিক আছে। সত্যি বলতে আইরাত নিজেও এত ভালোভাবে কেক বানাতে পারে না। আব্রাহামের কোন পাত্তাই নেই, সে তার মতো করে কাজ করে যাচ্ছে। কিন্তু তাকে কি যে কিউট লাগছে দেখতে। আইরাত, আমাকে এত তাড়া দিয়ে মায়ের কাছ থেকে নিয়ে এসে এখন নিজেরই কোন হদিস নেই। ফিসফিস করে। এই কথা বলেই একটা ছোটখাটো ভেঙচি কেটে আইরাত সেখান থেকে এসে পড়তে ধরবে, কিন্তু তখনই আব্রাহাম পেছনে থেকে খপ করে আইরাতের হাত টেনে ধরে ফেলে। এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। নিজের চকোলেটওয়ালা হাত দিয়েই আইরাতকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আইরাতের পরনে সাদা জামা ছিল, তা যেন মুহূর্তেই চকোলেটের কালারে পুরো ভরে গেল। আব্রাহাম মুখ ডুবিয়ে দেয় আইরাতের ঘাড়ে। তবুও আইরাত চলে আসতে চাইলে আব্রাহাম আরো শক্ত করে তাকে ধরে কানের লতিতে কামড় দিয়ে বসে। আইরাত চোখ মুখ কুঁচকে ফেলে। আব্রাহাম নিজের ওপর থেকে এপ্রনটা খুলে ফেলে। আইরাতের কোমরে ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আব্রাহামের বুকের ওপর সে নিজের দুহাত রেখে দেয়। সে এবার ইচ্ছে করেই আইরাতের গলায়, বুকে ছুঁয়ে দেয়। দুহাতে ইচ্ছে মতো আইরাতের পেটে স্লাইড করতে লাগে, এতে চকোলেট দিয়ে একাকার হয়ে যায় আইরাত। আব্রাহাম তার বৃদ্ধা আঙুল দিয়ে আইরাতের ঠোঁটের পাশে ছুঁয়ে দেয়। সেখানে চকোলেট লেগে গেলে আব্রাহাম নিজের ঠোঁট আইরাতের ঠোঁটের পাশে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর উঠে আসে। আর তখন আইরাতের খেয়াল হয় যে আব্রাহামের হাতে অনেক চকোলেট ছিল। সে নিজের দিকে আকায়। সাদা জামা চকোলেট কালার হয়ে গেছে। আইরাতের তো মাথায় হাত। আইরাত, আপনি এটা কি করলেন? আব্রাহাম, এখনো তেমন কিছু করিনি, কেবল তো শুরু। আইরাত, আরে আমি জামার কথা বলছি। আমার জামা শেষ। দেখুন আপনি চকোলেট দিয়ে কি করেছেন। এখন এগুলোর দাগ তো আর উঠবে না। কি করলেন আপনি? আব্রাহাম, আরে সমস্যা নেই। এমন একটা জামা গেলে হাজারটা এসে পড়বে। এত কিপটুস কেন গো তুমি? আইরাত, কিপটুস না আব্রাহাম। জামাটা তো নষ্ট হলো নাকি? আব্রাহাম, আরে ছাড়ো তো। আব্রাহাম আইরাতের গালে বেশটুকু চকোলেট লাগিয়ে দেয়, তারপর তার গাল থেকেই খেতে শুরু করে। দুজনেই পুরো চকোলেট চকোলেট হয়ে গেছে।
আব্রাহামের সাথে সাথে তাল মিলিয়ে এখন আইরা তো হাতে চকোলেট নিয়ে আব্রাহামকে লাগিয়ে দেয়। কেকের 12টা বেজে গেছে। তারা দুই জামাই বউ চকোলেট দিয়েই শেষ। আব্রাহাম আইরাতকে তুলে ডেস্কের ওপরে বসিয়ে দেয়। আইরাত তার পা দোলাচ্ছে আর আব্রাহামকে দেখছে। আব্রাহাম চকোলেটের একটা বড় স্লাইস এনে অর্ধেক নিজের ঠোঁটে নিয়ে আইরাতের দিকে ধরে। আব্রাহামের ঠোঁট থেকে বাকি অর্ধেক চকোলেটটুকু আইরাত নিজের ঠোঁটে কামড় দিয়ে নিয়ে নেয়। তখনই ওপর থেকে নিচে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে টাফি এবং সফটি নেমে আসে। যেন তাদের মাঝে প্রতিযোগিতা চলছে যে কে কার আগে যেতে পারে। আব্রাহাম আইরাত দুজনেই হেসে দেয়। অন্যদিকে অবনীও ভাবছে যে রিপোর্টিং এর কাজ ছেড়ে দিবে, ভার্সিটি করবে আর নিজের মতোই থাকবে। ভার্সিটির ক্যান্টিনে অবনী আর দিয়া বসে বসে আড্ডা দিচ্ছিল, তখনই কতগুলো ছেলে এসে হুট করেই তাদের পাশে চেয়ার টেনে নিয়ে যার যার মতো করে বসে পড়ে। তারা মোট 3 জন। দিয়া আর অবনী তো বেশ অবাক, সাথে রাগও করে বেশ। দিয়া, এটা কোন ধরনের অসভ্যতা? প্রথম ছেলে, কেন এটা তো ক্যান্টিন, আর এখানে যেখানে ইচ্ছে সেখানে আমরা বসতে পারি। অবনী, তাই বলে এভাবে কেউ বিনা বলে কয় পাশে বসে? উঠুন জলদি। দ্বিতীয় ছেলে, ও হ্যালো সিনিয়র, আমরা তোমাদের সম্মান দিয়ে কথা বলো। দিয়া, হাহ, সম্মান তখন দেওয়া যায় যখন কেউ সেই সম্মানের যোগ্য হয়। আর সিনিয়র হয়েছেন তো কি মাথা কিনে নিয়েছেন নাকি? উঠুন। তৃতীয় ছেলে, প্রশ্নই আসে না। আর যেখানে তোমাদের মতো সুন্দরী বসে তাদের রেখে অন্য কোথাও কি করে বসি বলো? এক কথায় দুই কথায় বেশ বার বেড়ে যায় ছেলেগুলো। অনেক বেশি উত্তক্ত করতে লাগে দিয়া আর অবনীকে। ভার্সিটির ক্যান্টিনটা থেকে আবার মেইন রোডে সবই দেখা যায়, অর্থাৎ খোলা মেলা। তখনই সেদিকে দিয়ে কৌশল গাড়ি নিয়ে যাচ্ছিল। একটা ফোন কল আসে তার কাছে, যার দরুন তাকে গাড়ি থামিয়ে তারপর ফোন রিসিভ করতে হয়। তবে কথা বলতে বলতেই কিছুটা চিল্লাপাল্লার আওয়াজ তার কানে ভেসে আসে। কৌশল কানে ফোন ধরা অবস্থাতেই কপাল কুঁচকে আশেপাশে তাকাতাকি করতে লাগে। আর চোখে পড়ে দিয়া আর অবনীকে। কিছু ছেলে তাদের বিরক্ত করছে বেশ। কৌশল ফোন কেটে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে ছুটে গিয়ে ছেলেগুলোকে টেনে দূরে সরিয়ে আনে তাদের থেকে। এক একটার কলারে ধরে সোজা মুখ বরাবর ঘুষি মেরে দেয়। আর ছেলেগুলো তো কৌশলকে দেখেই চিনেছে। আব্রাহামের সাথে সাথে অয়ন কৌশলের নাম ডাকও কিন্তু কম না। কৌশল এলোপাতাড়ি ভাবে মারতেই থাকে তাদের। হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে মারছে। দিয়া আর অবনী আস্তে করে এক সাইড হয়ে দাঁড়ায়। কৌশল পাশে তাকিয়ে দেখে একটা ক্রিকেট ব্যাট পড়ে আছে। দ্রুত তা হাতে নিয়ে নিজের সর্বোচ্চ শক্তি আঘাত করতে লাগে তাদের। ছেলেগুলো নিচে শুয়েই গড়াগড়ি খাচ্ছে। মুখ নাক দিয়ে রক্ত বের হয়েছে অনেকটা। দিয়া কপাল কুঁচকে দেখছে এইসব, আর অবনী দিয়ার হাত খামছে ধরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। ইচ্ছে মতো মারার পর সব কটাকে ওপরে দাঁড় করিয়ে ধরে। কৌশল, এখানে যদি দ্বিতীয় বার তোদের দেখি তো পিঠের ছাল তুলে নিব একেবারে। আর হ্যাঁ, তোরা হাতে তোদের টিসি লেটার পেয়ে যাবি। কৌশল ছেলেগুলোকে ভাগিয়ে দেয়। তারপর শার্টের দুহাতা গুটাতে গুটাতে দিয়া আর অবনীর দিকে এগিয়ে আসে। কৌশল, ঠিক আছো তোমরা? দিয়া, জি ভাইয়া। অনেক ধন্যবাদ ভাই, কি যে বিরক্তিকর লাগছিল। কৌশল, হুমম, আমি তো তাও কিছুই করলাম না। আব্রাহাম ভাই থাকলে তো লাশ বানিয়ে দিত এখনই। আচ্ছা চলো দেখি, গাড়িতে ওঠো তোমরা। বাড়ি দিয়ে আসছি আমি। দিয়া, আচ্ছা ভাইয়া। অবনী চল। দিয়া আগে আগেই হেঁটে যেতে লাগলো। আর অবনী কৌশলের সাথে যাবে কি যাবে না দ্বিধায় পড়ে যায়। তখন কৌশল বলে ওঠে, কৌশল, অবনী প্লিজ গাড়িতে ওঠো। সিন ক্রিয়েট আর করো না, গাড়িতে ওঠো। অবনী গিয়ে গাড়ির পেছনে উঠে বসে দিয়ার পাশে। কৌশল উঠে ড্রাইভিং সিটে বসে পড়ে। আগে দিয়াকে তার বাড়ির সামনে ড্রপ করে দিয়ে এসে পড়ে। তারপর মাঝপথে এসে থেমে যায়। ব্যাক সিটে মাথা নামিয়ে বসেছিল অবনী। হঠাৎ গাড়ি থামাতে দেখে অবনী চোখে তুলে ওপরে তাকায়। কৌশল, অবনী সামনে এসে বসো। অবনী, না না, ঠিক আছি আমি। আপনি যান। কৌশল, আমি অবশ্যই তোমার ড্রাইভার নই। সামনে এসো। হালকা ফুলকা একটা ধমক খেয়ে গটগট করে অবনী সামনে এসে বসে পড়ে। কৌশলও গাড়ি চালিয়ে চলে যায়।
অবনীর বাসার সামনে এসে থামিয়ে দেয় গাড়ি। দেখে বাড়ির সামনে অর্থাৎ ছোট একটা বাগানের মতো খোলা জায়গা আছে, সেখানে অবনীর মা দাঁড়িয়ে। অবনী গাড়ি থেকে নেমে যায়। যাওয়ার আগে একবার পেছনে ফিরে তাকায়, দেখে তার বাড়ির একদম ভেতরে যাওয়ার আগ পর্যন্ত কৌশল দাঁড়িয়েই আছে। ভেতরে চলে গেলে কৌশলও চলে যায়। অবনীর মা কিছু জিজ্ঞেস করে না। তবে ভেতরে রুমে গিয়ে অবনীর মনে পড়ে যে কৌশল কি করে তার বাড়ির অ্যাড্রেস জানলো। তবে উত্তর নেই। মনের প্রশ্ন যেন মনেই রয়ে যায়। পরের দিন সকালে অফিসে গেলে কৌশলকে কেবিনে ডাকে আব্রাহাম। সেও আসে। কৌশল, আসবো? আব্রাহাম, হ্যাঁ আয়। কৌশল, ডেকেছিলি ভাই? আব্রাহাম, শুনলাম কাল নাকি তুই মারপিট করেছিস। কৌশল, মারপিট করিনি, আমি মেরেছি। আব্রাহাম, জি, তা খুব পুণ্যের কাজ করেছেন আপনি। তো কেন করলেন এমনটা? কৌশল, অবনী আর দিয়াকে জ্বালা। অয়ন, কি হহ দিয়াকে মানে? দিয়াকে কি? অয়ন আব্রাহামের কেবিনেই কাজ করছিল, কৌশলের মুখে এমন কথা শুনে সে তড়িঘড়ি করে বলে। কৌশল, আরে ভাই কথা তো শোন। তিনজন ছেলে দিয়া আর অবনীকে জ্বালাচ্ছিল, আমি দেখেছি তাদের। তো তাই মেরে ভাগিয়ে দিয়েছি, প্লাস যেই ভার্সিটির স্টুডেন্ট ছিল তারা তা থেকে বরখাস্ত করে দিয়েছি। আব্রাহাম, ভুল করেছিস তুই। কৌশল, কি? আব্রাহাম, হ্যাঁ ভুল করেছিস। অয়ন, কিন্তু আব্রাহাম, ওদের তৎক্ষণাৎ খুন করে জলে ভাসিয়ে দেওয়া উচিত ছিল। যে ছেলে কোন নারীকে সম্মান করতে জানে না সে অবশ্যই কোন সম্মানিত নারীর ছেলেও না। অয়ন, একদম। আচ্ছা দুজনেই ঠিক আছে তো? কৌশল, হ্যাঁ। এভাবেই সময়টা যেতে থাকে। আব্রাহাম রাতে যখন বাড়ি যায় তখন দেখে আইরাতের মুখটা কেমন শুকনো, কেমন যেন মলিনতার ভাব। নিজের ওপর থেকে কোটটা খুলে রেখে দেয়। আইরাত রুম গোছাচ্ছে। আব্রাহামকে দেখেও না দেখার ভান করে আছে। আব্রাহাম শার্টের হাতা উপরে তুলতে তুলতে আইরাতের কাছে যায়। আব্রাহাম, বেবি গার্ল। আইরাত কিছু বলে না, উল্টো আব্রাহামকে পাশ কাটিয়ে চলে যায়। আব্রাহাম কপাল ভাঁজ করে তার যাওয়ার দিকে তাকায়। আব্রাহাম, এর আবার কি হলো? মনে মনে। আব্রাহাম, আইরাত। আইরাত শুধু দ্রুত পা চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আব্রাহাম এবার আইরাতের হাত ধরে আটকে দেয়। আইরাতকে বিছানাতে বসিয়ে আব্রাহাম তার সামনে এক হাঁটু ভাঁজ করে বসে নরম সুরেই আইরাতকে জিজ্ঞেস করে, আব্রাহাম, কি হয়েছে বেবি গার্ল? আইরাত, কিছুই না। আব্রাহাম, কিছু তো হয়েছে, বলো আমায়। আইরাত, আজ আমার এক বান্ধবীর বিয়ে ছিল। আব্রাহাম, হ্যাঁ তো। আইরাত, কিছু না। আব্রাহাম, আমাদের তো বিয়ে অনেক আগেই হয়ে গেছে তাই না? 1 বছর হবে কিছুদিন পরই। আইরাত, হুমম। আব্রাহাম, আরে বাবা কেন মন খারাপ তা তো বলবে নাকি? আইরাত, না কিছু না। আব্রাহাম, জান পাখি বলো। আইরাতের গালে হাত দিয়ে। আইরাত, আমাদের বিয়েটা কেমন সিচুয়েশনে হয়েছে জানেন তো আপনি তাই না? আব্রাহাম, কেমন সিচুয়েশন? আইরাত, কেমন? আব্রাহাম, বলবে তো কেমন? আইরাত, আপনি জানেন না কেমন? আব্রাহাম, না না জানার ভান করে। আইরাত, আচ্ছা থাক জানতে হবে না আপনার। দাঁত কটমট করে। এই বলেই আইরাত চটে সেখান থেকে উঠে চলে যায় আর আব্রাহাম হেসে হেসে সেখান থেকে উঠে পড়ে। আইরাত কেন এমন করলো তা সে ভালোই জানে। আব্রাহাম সবই বুঝে, তবুও না বুঝার ভান ধরে। একদম সাত সকাল বেলা আইরাতের ঘুম ভেঙে যায় ঢাক ঢোলের আওয়াজে। এ যেন আওয়াজ হয়েও আওয়াজ না। কানের মাথা খেয়ে নিল। এলোমেলো চুলে ঘুম থেকে ধরফরিয়ে উঠে পড়ে আইরাত। উঠেই চারিপাশে তাকিয়ে দেখে রুম ফাঁকা। আব্রাহাম নেই। হাতের উল্টো পাশ দিয়ে চোখ ডলে হাই তুলে নিল, কিন্তু তখনই আবার ঢাকঢোলের বিকট শব্দ। আইরাত দ্রুত উঠে গিয়ে প্রথমে রুমের করিডোরে চলে যায়। সেখান থেকে নিচের দিকে তাকিয়ে দেখে পুরো বাসার হুলিয়া পাল্টে গেছে। এখান থেকে আপাতত বাগানের দিকটাই দেখা যাচ্ছে। আর সেই জায়গাটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। সেখান থেকেই শোরগোলের শব্দ আসছে। তাকিয়ে দেখে সেখানে অয়ন, দিয়া, কৌশল, অবনী, রাশেদ, রোদেলা সহ সব্বাই আছে। গান বাজানো হচ্ছে অনেক জোরে, যার ফলে চিল্লিয়ে ডাক দিলেও কাজ হবে না।
বাড়িতে কি কোন ফাংশন আছে নাকি? এত সাজগোছ কেন? এগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছে তার। রুম থেকে আবার ছুটে গিয়ে সোজা নিচে চলে যায়। গিয়ে দেখে হলরুমটাও মোটামুটি সাজানো গোছানো। হলরুম পেরিয়ে বাইরে বের হয়ে দেখে সবগুলো যার যার মতো করে কাজ করছে। এদের ছোটছুটির মাঝে আইরাত গিয়ে দাঁড়ালে যেন তাকেই উড়িয়ে দিবে ধাক্কা দিয়ে, এমন একটা অবস্থা। সবাই আইরাতকে দেখেছে তবুও না দেখার ভান ধরে আছে। আইরাত নিজ থেকে কথা বলতে গেলেও যেন তারা উল্টো ঘুরে চলে যাচ্ছে। অবশেষে আর না পেরে আইরাত খপ করে দিয়ার হাত খামছে ধরে। দিয়া, আরে আইরাত, এই শোন। দিয়া, হ্যাঁ আইরাত, কি হচ্ছে কি এগুলো? এত কিছু কেন? কোন ফাংশন ওকেশন আছে নাকি? দিয়া, হ্যাঁ আছে তো। আইরাত, কি? দিয়া, তরে কেন কমু? আইরাত, দেখ ফাইজলামি করিস না, বল না। দিয়া, কইতাম না। আইরাত, দেখ তোত্তারামি না করে বলে দে না। দিয়া, বললে কি দিবি? আইরাত, এই যা তুই যা। আইরাত সত্যি সত্যি দিয়ার কোমরে একটা লাথি মেরে দেয়। আর দিয়া সেখান থেকে চলে যায়। ভাগ্যিস কেউ দেখে নাই। এই মনোভাব নিয়েই আইরাত তার সামনে তাকায়, কিন্তু দেখে যে অবনী হাতে একটা বড় ডালা নিয়ে দাঁড়িয়ে আছে ড্যাব ড্যাব করে। আইরাত, ওই তুই শোন। অবনী, আমি এই সকাল সকাল বেলা লাথি খাইতে প্রস্তুত না। এই বলেই অবনী সেখান থেকে চলে যায়। আইরাত মুখটা ভেটকিয়ে দেয় ঠিক যেন বাংলার পাঁচ। উকি ঝুঁকি মেরে আব্রাহামকে খোঁজার চেষ্টা করছে। তাকে সেই কখন থেকে দেখতে পারছে না, কাউকে যে ডাক দিয়ে জিজ্ঞেস করবে তাও পারছে না। আইরাত সেখানেই দাঁড়িয়ে ছিল, তখনই পেছনে থেকে কৌশল বলে ওঠে, কৌশল, বৌমনি। আইরাত তো সোজা চমকে গিয়েছে। আইরাত, আরে ভয় পাইয়ে দিয়েছিলে তো। কৌশল, কাকে খুঁজছ? আইরাত, আরে ভাই আর বলো না, আব্রাহামকে খুঁজছি। ও কোথায়? কৌশল, ভাই তো অয়ন। বৌমনি ভাই বাইরে গিয়েছে, জলদি এসে পড়বে। তুমি ভেতরে যাও। আইরাত কিছু বুঝে না যে এরা সব এমন কেন করছে। যাই হোক আইরাত ভেতরে চলে যায়। আর আইরাতের যেতেই অয়ন কৌশলের দিকে চোখ গরম করে তাকায়। অয়ন, এই তুই বলে দিচ্ছিলি কেন বৌমনিকে? কৌশল, আরে বলে দিচ্ছিলাম না আমি। অয়ন, হ্যাঁ হয়েছে। এবার তুই এদিকটা সামলা আর আমি বাড়ির ভেতরে দেখছি। এই বলেই যে যার যার কাজে চলে যায়। আর আইরাত ভেতরে গিয়েই দেখে ইলা কতগুলো লোকের সাথে কথা বলছে। এরাই ঘর সাজানোর কাজে নিযুক্ত। আইরাত একবার ওপরে নিজের রুমের দিকে তাকায়। অন্যান্য দিন আব্রাহাম তার ঘুম থেকে ওঠার আগেই কফি বানিয়ে নিয়ে যেত, কিন্তু আজ যায়নি। এই ভেবেই নিজের চুলগুলো প্যাঁচাতে প্যাঁচাতে রান্নাঘরে চলে যায় কফি বানাতে। ইলা লোকগুলোর সাথে কথা শেষ করে এসে দেখে আইরাত কিচেনে কাপে কফি ঢালছে। ইলা, কিরে আমায় বলতি, আমি কফি দিয়ে আসতাম। আইরাত, না না থাক দাদি, আমিই আসলাম। ইলা, আচ্ছা তুই তো মনে হয় ফ্রেশ হোসনি। এক কাজ কর, শাওয়ার নিয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। আইরাত, আচ্ছা দাদি এগুলো কি? ইলা, কোনগুলো? আইরাত, এই এত কিছু, মানে এত ধুম ধারাক্কা কেন? ইলা, তা বাবা আমি জানি না, সব পোলাপান রাই জানে। আইরাত, তা তোমার গুন্ধর নাতিটা কোথায়? ইলা, কে? আব্রাহাম। আইরাত, হ্যাঁ আর কে হবে? ইলা ওপরে তাকিয়ে দেখে আব্রাহাম তার দুহাত পকেটে গুজে রেখে দিয়ে দাঁড়িয়ে আছে। হলরুমের দিকেই তাকিয়ে আছে। ইলা কিছু বলতে ধরলে আব্রাহাম তাকে ইশারাতে বলতে বারণ করে দেয়। ইলা, আব, না মানে ওকে তো আমিও সকাল থেকে দেখিনি। আইরাত, হুম্মম। ইলা, হুমম। আইরাত, আচ্ছা হয়তো অফিসে গিয়েছে, থাক বাদ দাও, আমি যাই। ইলা, হুমম। আইরাত ওপরে চলে গেল। ইলাও যেন হাফ ছেড়ে বাঁচল। আইরাত ওপরে গিয়ে টাওয়াল আর বাথরোবটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। জামা ছেড়ে টাওয়ালটা নিজের সাথে জড়িয়ে নেয়। গিজার অন করেছিল, যার ফলে গরম পানির খানিক ধোয়া ওয়াশরুমের সারাটা জুড়েই তৈরি হয়েছে। আইরাতও তার হাত দিয়ে পানির ফোঁটাগুলো ধরছিল। তখন হঠাৎ দরজায় কারো টোকা পড়ে। কপাল কুঁচকে কয়েকবার ডাক দেয়, কে কে করে, কিন্তু কোন উত্তর আসে না উপর পাশ থেকে। পরপর কয়েকবার টোকা পড়লে আইরাত দরজা আস্তে করে খুলে মাথাটা বের করে ফেলে। কিন্তু দেখে কেউ নেই। আইরাত,
এই কে রে রুমে? আব্রাহাম, তোমার জামাই। আব্রাহাম ধূপ করে আইরাতের সামনে এসে পড়ে। আইরাত, এহ, আপনি? আব্রাহাম, তো আমাদের রুমে আর কে আসবে? আইরাত, আপনি অফিসে যাননি? আব্রাহাম, না তো, আমি তো ছুটি কাটাচ্ছি। আইরাত, তাহলে সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আব্রাহাম, কোথায় আর, বাসায়ই ছিলাম। আইরাত, তাহলে আমি দেখলাম না কেন আপনাকে? আব্রাহাম, কারণ তুমি কানার বোন আন্ধা। আইরাত, ভাগেন এখান থেকে। বুঝলো আইরাত মনে মনে বেশ অভিমান করে আছে। এখন কি আর করার? আব্রাহাম আইরাতকে সরিয়ে ঠেলে ওয়াশরুমের ভেতরে চলে যায়। আইরাত, বাইরে যান নয়তো। আব্রাহাম, কি নয়তো কি শুনি? আইরাত, আপনি বাইরে যান। আব্রাহাম আইরাতকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বুকের সাথে লাগিয়ে ধরে। আব্রাহাম, যাব না। কি করবে? আইরাত, আমি চিল্লাবো। আব্রাহাম, কি? আব্রাহাম হো হো করে হেসে দেয় আইরাতের কথা শুনে। আর আইরাত মুখটা লটকিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম, মানে তুমি কি পাগল? তুমি চিল্লালেই বাকি, আর না চিল্লালেই কি এখন আর এসবে কাজ হবে না? আর সত্যি বলতে এখন তুমি চিৎকার করলে উল্টো মানুষ অন্য কিছু মনে করবে। আইরাত চোখ বড় বড় করে তাকায়। আব্রাহাম আইরাতকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরে। এক হাত দিয়ে আইরাতের কোমরে ধরে, আরেক হাত দেওয়ালের ওপরে ধরে রাখে। নিজের মাথা আইরাতের মাথার সাথে লাগিয়ে নেয়। আইরাত তার হাতগুলো আব্রাহামের বুকের ওপর রেখে দেয়। আবেশে দুজনেই চোখ বন্ধ করে রাখে। আব্রাহাম, আইরাত বেবি গার্ল। আইরাত, হুমম। আব্রাহাম, আমায় ভালোবাসো? আইরাত, নিজের থেকেও বেশি। আব্রাহাম, কখনো আমায় ছেড়ে যেও না ওকে। আইরাত, কখনোই না। আব্রাহাম, আজ, এখন আমায় তুমি যেভাবে ভালোবাসো আগামীতেও ঠিক এভাবেই ভালোবেসো। আইরাত, মৃত্যুর পরেও বাসবো। আব্রাহাম, আমায় বিশ্বাস করো তো? আইরাত, সবার থেকে বেশি। আব্রাহাম, আমার হাত কখনোই ছেড়ো না। আইরাত, কখনোই না। আব্রাহাম, বেবি গার্ল মনে রেখো, তুমিহীনা মরণ হবে এই আব্রাহামের। আইরাত চোখ মেলে তাকায়। আব্রাহামের গালে চুমু দিয়ে দেয়। আর আব্রাহাম আরেক ধাপ আইরাতকে নিজের কাছে টেনে এনে ঘাড়ে চুমু এঁকে দেয়। একটা সময় আইরাত নিজেই ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আব্রাহাম তাকে নিয়ে বাগানের পাশে গিয়ে সবার সাথে বসে পড়ে। সবাই এখন স্বাভাবিক আচরণই করছে। আসল কাহিনী তো আছেই, তবে তা আইরাতের কাছ থেকে লুকানো। বাগানের পাশে বেতের সব চেয়ার টেবিল পাতা হয়েছে, সেখানেই সবাই বসা। অবনী এসে সবার মাঝে চায়ের ট্রেটা রেখে দেয়। তবে এই এত সব কিসের আয়োজন তা জানতে চাইলেই সাথে সাথেই সবাই সেই প্রসঙ্গ ঘুরিয়ে ফেলে, আর আইরাত চুপসে যায়। বুঝলো যে কেউ এই বিষয়ে কথাই বলতে চায় না। আসলে সত্যি বলতে আব্রাহাম প্ল্যান করছে আবার বিয়ে করার। মানে আইরাতকেই তবে আবার বিয়ে করার। আব্রাহাম বেশ ভালো করেই জানে যে আইরাত অনেক বেশি সেনসিটিভ মেয়ে। একটু কিছুতেই মন খারাপ বা রেগে যাওয়া এমনটা হয়ই। সে স্ট্রংও আছে, তবে তা সময় সাপেক্ষে। কাল যখন সে তার বান্ধবীর বিয়ের আলাপ শুনল তখন স্বাভাবিকভাবে তার মনেও নিজের বিয়ের খেয়াল এসেছে। আর তাদের বিয়ে হয়েছে একটা অপ্রস্তুতকর অবস্থায়। বন্দুকের নখের ওপর বিয়ে করতে হয়েছে আইরাতকে, যা আব্রাহাম এখন চায় না। আইরাত যখন রাতে ঘুমিয়েছিল তখনই আব্রাহাম ভেবে নেয় যে সে আইরাতকে আবার বিয়ে করবে। যেই ভাবা সেই কাজ। রাতের মাঝে দ্রুত রাশেদ, অয়ন, কৌশলকে ফোন দিয়ে সব অ্যারেঞ্জ করতে বলে দেয়। যেহেতু রাতের বেলা, তাও আবার কাজের সময় ছাড়া, তাই লোকগুলোকে ডাবল পেমেন্ট করে সব কাজের জন্য হায়ার করা হয়েছে। আর সকাল অবধি তা হয়েও গিয়েছে। রাশেদকে বলে সকালে অবনী, দিয়া আর রোদেলাকে ডেকে পাঠায়, ইলা সহ সবাইকে সবকিছু বলে দেওয়া হয়েছে। তবে ভুলাক্ষরেও যেন তা আইরাত টের না পায় এমন ভাবে। একটু পর অনামিকাও এসে পড়বে হয়তো। দিনের বেলা সবকিছু এভাবে চলবে, তবে রাতের বেলা আইরাতকে মেইন সারপ্রাইজ দেওয়া বাকি আছে বলেই আব্রাহাম সবাইকে চুপ করিয়ে রেখেছে। যে যার যার মতো করেই বসে বসে আড্ডা দিচ্ছিল। তার মাঝেই ইলা বলে ওঠে, ইলা, দিয়া, দিয়া, জি দাদি বলুন। ইলা, একটু রান্নাঘর থেকে জুসের গ্লাসগুলো এনে দিবে প্লিজ। দিয়া, জি দাদি অবশ্যই। এই বলেই দিয়া চলে যায়।
সবাই এখানে বসে থাকলেও অয়ন নেই। অফিসে হয়তো কোন কাজ নিয়ে একটু ঝামেলা হয়েছে, তাই সে ফোনে কথা বলার জন্য কিছুটা দূরে গিয়েছে। কয়েক মিনিট পর দিয়া হাতে একটা বড় জুসের ট্রে নিয়ে বাড়ির ভেতর থেকে বাগানের দিকটায় আসছিল। মেইন দরজার সামনে লোকগুলো কাজ করছে, তাই তাকে ঘুরে অন্য দরজা দিয়ে অর্থাৎ কিচেনের দরজা দিয়েই বাইরে আসতে হয়। এদিকটায় আবার বাগানের পাশেই একটা বেশ বড় সড়ো নীল রঙের সুইমিং পুল রয়েছে। পানিগুলো কি পরিমাণ যে সতেজ আর ঝলমলে, তাতে সূর্যের আলো পড়ে যেন ঝলমল করছে আরো বেশি। দিয়া সেদিকে দিয়েই আসতে লাগে। আর কাকতালীয় ভাবে অয়নও ফোনে কথা বলতে বলতে এদিকটায় আসতে লাগে। মোড় ঘুরে এসে বাগানের দিকে যেতে ধরবে তখনই দিয়ার সাথে অয়নের এত জোরে একটা ধাক্কা লাগে যে দিয়া তার ভারসাম্য হারিয়ে হাত থেকে জুসের ট্রেটা নিচে পড়ে গিয়ে সে ধীরিম করে সোজা সুইমিং পুলেই গিয়ে পড়ে। পানিতে পড়ায় তা ঝলকানির বেশ জোরেই শব্দ হয়। শব্দ পেয়ে সবাই পেছনে ঘুরে তাকায়। আর অয়ন তো পুরো দমে আহাম্মক হয়ে গেল এমন কাণ্ডে। সে কান থেকে ফোন খানিক দূরে সরিয়ে মুখটা হা করে তাকিয়ে আছে। আর দিয়া পুলে পড়ে নাকানিচুবানি খাচ্ছে রীতিমতো। আইরাত! দিয়া! আইরাত ছুটে যায়। আব্রাহাম! আরে আরে দিয়া, ঠিক আছো তো? আব্রাহাম, আইরাত, অবনী সব্বাই ছুটে যায়। আর অয়ন হাত থেকে ফোন ছুঁড়ে ফেলে দিয়ে সোজা পুলে ঝাঁপ দিয়ে দেয়। দিয়াকে কোন রকমে ধরে নিজের কাছে এনে পড়ে। তারপর কিনারে গিয়ে থেমে যায়। ভিজে এক্কেবারেই নাজেহাল অবস্থা দুজনের। সুইমিং পুলের সাইডে যে স্টিলের স্ট্যান্ডগুলো থাকে তা হাত দিয়ে শক্ত করে ধরে কোন রকমে একটু ওপরে ওঠে। অয়নের আরেক বাহুতে দিয়া। সে প্রচুর কাশছে। আব্রাহাম দ্রুত গিয়ে এক হাত দিয়ে অয়নকে ধরে। আরেক হাত দিয়ে দিয়াকে কোন রকমে তুলে ওপরে বসিয়ে দেয়। আইরাত এসে দিয়ার পিঠে হাতিয়ে দিচ্ছে। দিয়ার নাকে মুখে পানি উঠে গেছে, কাশছে। অবনী! ঠিক আছিস দিয়া? কৌশল! দিয়া, ঠিক আছো তো? অনেক বেশি পানি গিয়েছে ভেতরে। আইরাত! কেন যে একটু দেখে শুনে হাঁটিস না তুই? আব্রাহাম! তুই তুই চোখ কোথায় রাখিস? হ্যাঁ, অয়নের উদ্দেশ্যে। আইরাত! আব্রাহাম কুল, এখানে কারো দোষ নেই। ইট জাস্ট এন অ্যাক্সিডেন্ট। অয়ন! না না, দোষ আমার। আমাকে একটু সতর্ক হওয়া উচিত ছিল। রাশেদ! সমস্যা নেই, তুমিই তো বাঁচিয়েছ। উঠে এসো জলদি। রাশেদ অয়নের দিকে এক হাত এগিয়ে দেয় আর অয়ন উঠে আসে। ভিজে চুবুচুবু। রোদেলা! দিয়া, ঠিক আছো? দিয়া! হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি আমি। শুধু পানি নাকে মুখে উঠেছিল একটু, ব্যাস ইয়া। ইলা! আমারই দোষ সব। কেন যে আমি ট্রে আনতে পাঠিয়েছিলাম ওকে। দিয়া! আরে না না দাদি, এমনটা বলবেন না। আমি একদম ঠিক আছি। আব্রাহাম! দাদি কি যে বলো না। ছাড়ো তো। অয়ন, তুই যা, ফ্রেশ হয়ে নে। দিয়া! অয়নের বাচ্চা, তোরে পরে মজা বুঝামু আমি। আমারে পানিতে ফালাইছস তুই। দাঁড়া, তরে গোবর খাওয়াই দিব আমি। ফিসফিস করে। আইরাত! সমস্যা নাই, গোবর আমি এনে দিব নি তোকে। দিয়া! এহ! তা কোথা থেকে? আইরাত! কেন কোথা থেকে আবার? তোর মাথা থেকে, মুখ টিপে হেসে। দিয়া! চুপ কর রে। আইরাত দিয়াকে নিজের সাথে নিয়ে চলে যায়। চেঞ্জ করবে বলে। আর ওদিকে সব আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। লোকগুলো আগের মতো কাজ করতে লাগে। দিয়া অয়নকে 101টা গালি দিচ্ছে আর চেঞ্জ করছে। দিয়া! শালা হনুমান কোথাকার! চোখ কি পেছনে নিয়ে হাঁটে নাকি? এভাবে কেউ কাউলে পানিতে ফেলে দেয়? আল্লাহ, অল্পের জন্য বেঁচেছি আজ। নয়তো আমি তো ডুবে মরতাম। অবনী! আচ্ছা, চেতে যাচ্ছিস কেন? দোষ তো নেই ভাইয়ার। আর ফেলেছেও সে, তুলেছেও সে নিজেই। আইরাত! আরে ওকে ফাইন মানলাম, অয়ন ভাই তোকে পানিতে ফেলেছে, কিন্তু পরে পানি থেকে তুলেছেও তো সেই, তাই না? শেষ হলোই তো, টিট ফর টেট। দিয়া! হয়েছে তোদের, আর গুনগান গেতে হবে না ওর নামে। এই কথা বলতেই দরজাতে কড়া নাড়ে। দিয়া গিয়ে দরজা খুলে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। তাকে দেখেই কপাল কুঁচকে ফেলে সে। দিয়া! কি চাই? অয়ন! তোমাকে। দিয়া! কি? অয়ন! না মানে তোমাকে দেখতে আসলাম। ঠিক আছো? এই বলার সাথে সাথেই দিয়া দেয় এক হাতছু। অয়ন মুখটা কুঁচকে ফেলে। দিয়া! হ্যাঁ, এই দেখুন। অনেক ঠিক আছি তো আমি।
এইসব দেখে ওদিকে আইরাত আর অবনী হাসতে হাসতে শেষ। দিয়া রেগে ধিরিম করে দরজা লাগিয়ে দেয়। অয়ন ক্ষীণ একদম ছেড়ে এসে পড়ে। আবার আগের মতো সব কাজ তোড়জোড় ভাবে করতে লাগে সবাই। এখন বিকেলের সময়। আর শুধু কিছু সময়ের অপেক্ষা, তারপরেই অপেক্ষা করছে আইরাতের জন্য এক বড় সারপ্রাইজ, যা আব্রাহাম তাকে দিবে। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।